আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ক্ষমতা গ্রহণের পরপরই একবার বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বিদেশ থেকে ফিরেই তার লালু ভুলু কালুদের লেলিয়ে দিয়ে রাত দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক বসিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। আবারও হঠাৎই নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে ইউনূস বললেন ক্ষমা চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। নেলসন ম্যান্ডেলাকে নিজের বন্ধু বলে প্রচার করে তার রিকনসিলিয়েশনের জন্য ট্রুথ কমিশন করার উদাহরণ টেনেছেন ইউনূস আমেরিকানদের সঙ্গে বৈঠকে। আবার এও বলেছেন যে এখন আর নাকি ট্রুথ কমিশনের সুযোগ নেই। পাগলের মতো প্রলাপ বকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে, না হলে একসঙ্গে ক্ষমা চাওয়া, রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন সব প্রসঙ্গ তুলে নিজের বক্তব্যকে নিজেই আবার খণ্ডাচ্ছেন। আসলে কি ইউনূস আওয়ামী লীগের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন? আপনাদের মনে থাকার কথা যে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, মনে আছে? মনে হয় সেখানেও ইউনূস প্রত্যাখ্যাতই হয়েছেন, না হলে এরকম আবোল তাবোল কেন বকছেন তিনি? ইউনূস সরকার কেন হঠাৎ করে প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলছেন? এই উত্তরটা হঠাৎ শব্দটার ভেতরেই লুকোনো আছে। বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে এটা 4 মাসের ব্যর্থ প্রচেষ্টার জমে থাকা ফল। গত 4 মাসে বিদেশি কূটনৈতিক চ্যানেল আর থার্ড পার্টি দিয়ে যে চেষ্টা হয়েছে তার কেন্দ্রে ছিল সেফ এক্সিটের সুযোগ প্রার্থনা। শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত নিরাপত্তা, জমানো টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে, নেটওয়ার্ক, ভবিষ্যতের আইনি ঝুঁকি এবং যে এনজিও ব্যবসা ঘিরে যেসব সুবিধা অবকাঠামো গড়ে উঠেছে সেসব অবকাঠামোগুলো অক্ষত রাখার হিসেব ছিল ইউনূস সহ তার উপদেষ্টাদের। এই কারণেই তারা একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করেছে, অন্যদিকে জামায়াত এবং এনসিপির জন্য অকল্পনীয় সংখ্যক আসন চেয়েছে। অর্থাৎ একটা মিনিমাম ইনক্লুশনের ছবি দাঁড় করিয়ে আন্তর্জাতিক সমর্থনের ন্যূনতম ভিত্তি বানানোর চেষ্টা করেছেন ইউনূস এবং তার দলবল। লক্ষ্যটা হচ্ছে ভোটটা যেন পুরোপুরি একতরফা না দেখায়, আর নির্বাচন পরবর্তী ধাক্কাটা সামলাতে আন্তর্জাতিক সিলমোহর যেন পাওয়া যায়। কিন্তু এখানে যে জিনিসটা তারা ঠিকমতো হিসাব করতে পারেননি সেটা হলো আওয়ামী লীগের অনড়তা। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই চাপের মধ্যে থেকেও কোনো দাবির সঙ্গে আপোষ করেনি। এই অবস্থান ব্যাকডোর আলাপের সব চ্যানেল ভেঙে দিয়েছে। ব্যাকডোরে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বলেছে অন্যায় যেটুকু হয়েছে সেটা রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। এর বাইরে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতৃত্বকে ঘায়েল করা ছাড়া। ফলে ক্ষমা চাইতে হলে জনগণকে নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ, কিন্তু কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা না দিয়ে তার জন্য ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না। বরং এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগই, আবারও আওয়ামী লীগ সেটা পুনর্ব্যক্ত করেছে। আওয়ামী লীগের এই অনড় অবস্থানের কারণেই জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এক সুরে বলেছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, যার মাধ্যমে পরবর্তী স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্থনীতি নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগকে কনভিন্স করার চেষ্টা যত বেড়েছে, আওয়ামী লীগ ততই বিচার শব্দটাকে সামনে টেনে এনেছে। মানে আলোচনার কোর তারা বদলে দিয়েছে। নির্বাচন নয়, আগে বিচার, সমঝোতা নয়, আগে দায় নির্ধারণ। যে হত্যার দায় তাদের উপর চাপানো হয়েছে সে দায় তাদের নয়। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখন ক্ষমতায়, ফলে দায় নিতে হলে ইউনূসকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে। পশ্চিমা চ্যানেলগুলো যারা সকল পক্ষের সঙ্গে দুতিয়ালি করেছিল তাদেরকে দিয়েই এই বার্তা পাঠানো হয়েছে। এমনকি ভারতকে দিয়েও চেষ্টা করেছে ইউনূস পক্ষ আওয়ামী লীগকে রাজি করানোর জন্য এই ক্ষমা চাওয়ার বিষয়ে। কিন্তু আওয়ামী লীগের এক কথা, ইউনূস গং যেভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখলের জন্য যতগুলো লাশ ফেলেছে, সেনাবাহিনীকে দিয়ে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করিয়েছে, সবকিছুর তদন্ত এবং বিচার হতে হবে। দায় শুধুমাত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হবে, আর আওয়ামী লীগ মাপ চেয়ে সুরসুর করে নির্বাচনে অংশ নিয়ে ইউনূসের ক্ষমতা দখল আর ইউনূসের জামায়াত এনসিপি কে ক্ষমতায় বসানোকে চেয়ে চেয়ে দেখবে। আওয়ামী লীগ এরকম দুর্দিনে পড়েছে বলেন?
ইউনূস শিবিরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈধতার সমস্যা। 106 অনুচ্ছেদের বলে সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, তারপরও একটি সরকার 1.5 বছরের বেশি সময় ধরে টিকে আছে, এ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। এর অধীনে একটি পাতানো নির্বাচনও হতে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একটি প্রশ্ন তাড়া করে ফিরছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কত টাকা দাঁড়াবে? কাগজে কলমে নির্বাচন করা যায়, প্রশাসনিকভাবে ভোট করানো যায়, নিরাপত্তা দিয়ে কেন্দ্র পাহারা দেওয়া যায়, কিন্তু রাজনৈতিক বৈধতা আসে টার্ন আউট, প্রতিযোগিতা আর অংশগ্রহণ থেকে। এখানে সবচেয়ে বড় স্তম্ভটাই অনুপস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নে বিপুল পরিমাণে অর্থ খরচ করে পিআর ফার্ম দিয়ে তাদের সঙ্গে নির্বাচনকে বৈধতা দেওয়া একটা লাইন ঘাট তৈরি করা গেছে বটে, কিন্তু যুক্তরাজ্য নির্বাচনের আগেই নির্বাচনকে অগণতান্ত্রিক বলে রায় দেওয়া হয়েছে। আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। খলিল সাহেব আমেরিকায় উষ্ণ সফর শেষে ফেরার পরপরই কেন বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের খবর এলো তা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে আপনাদেরকে। আপনাদের মনে করিয়ে দেই, গত নভেম্বরের মধ্যভাগে শেখ হাসিনা ভারতের CNN, নিউজ 18, ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়া টুডেতে পরপর 3টি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ডক্টর ইউনূস ক্যালিফোর্নিয়ায় এক সুপরিচিত মুখ, সেজন্য দীর্ঘদিন তিনি সেখানে থেকেছেন, সেজন্য তিনি হয়তো জীবনের বাকিটা সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটাতে বেশি পছন্দ করবেন। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমেরিকাতেও সেফ এক্সিট নেওয়া যাচ্ছে না। তাহলে এসব 7-5 ভেবেই কিনা প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারিত হলো? আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোর আলাপ ব্যর্থ হওয়ার পর তারা এখন প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারণ করছে কি? নাকি প্রকাশ্যে এইভাবে ক্ষমা, রিকনসিলিয়েশন এসব শব্দ বলে আওয়ামী লীগের ভেতরে বিভাজনের সম্ভাবনা খুঁজছে ইউনূস? দল যদি ঐক্যবদ্ধ থাকে ব্যাকডোর ব্যর্থ হবেই, তাই এভাবে প্রকাশ্য সমঝোতার কথা বলে একটি পরীক্ষা চালানো হচ্ছে, কে কে সাড়া দেয়, কে কে নরম হয়, কারা মধ্যপন্থী সেজে সামনে আসে। কিন্তু এখানেও তারা বড় ধাক্কা খাবে সন্দেহ নেই, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এক সুরে থাকা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এই ঐক্যই আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এবং ইউনূস শিবিরের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। এই জায়গায় একটি জিনিস পরিষ্কার করা দরকার, আওয়ামী লীগের ভুল নেই এমন দাবি কেউ করলে সেটা আত্মপ্রবঞ্চনা হবে। দলীয় কাঠামোর আদর্শচ্যুতি হয়েছে, মানে জি হুজুর তৈরি হয়েছে, অনেক ত্যাগী এবং মেধাবীদের জায়গায় সুবিধাবাদী ব্যবসায়ী এবং হাইব্রিড চরিত্র ঢুকেছে, লুটপাট হয়েছে। সেখানে আত্মসমালোচনা দরকার, বিস্ফোরা কেটে ফেলাও দরকার, দলীয় সংস্কার জরুরি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই দলীয় এবং সাংগঠনিক ভুলের সঙ্গে 2024 সালের গণহত্যা, বিচার এড়ানো, দায় মুক্তি দেওয়া কিংবা সাম্প্রদায়িক ক্ষমতাকেন্দ্রিক লুটপাটকে এক পাল্লায় মাপা রাজনৈতিক প্রতারণা, বিশেষ করে যখন গত 17 মাসে যে সম্পদ সঞ্চয় হয়েছে, লাইসেন্স বন্টন হয়েছে, সুবিধা আদায়ের গল্প সামনে এসেছে, মানে নৈতিকতার একচেটিয়া সার্টিফিকেট দেওয়া কঠিন হয়ে পড়বে ইউনূসের পক্ষে। আওয়ামী লীগের যুক্তি এখানেই, আমরা ভুল করেছি, সংস্কার করব, কিন্তু অন্যায় দিয়ে অন্যায়কে জায়েজ করা যাবে না। এই প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন শব্দ চয়নে একটি কৌশলগত অবস্থা ডক্টর ইউনূসের। পুনর্মিলনের প্রথম শর্তই যদি হয় অপরাধ স্বীকার, অথচ সেই স্বীকারোক্তির বিনিময়ে রাজনৈতিক নিরাপত্তা, সাংগঠনিক নিশ্চয়তা, সেফ এক্সিট, ন্যূনতম অংশগ্রহণের রূপরেখা না থাকে সেখানে, তাহলে সেটা সংলাপ নয়, একতরফা শর্ত। আওয়ামী লীগ তাই এটাকে বাস্তব প্রস্তাব হিসেবে নেয়নি এবং জনসংযোগের ভাষা হিসাবে দেখে নাকচ করে দিয়েছে। আওয়ামী লীগ বরং তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির প্রতি ঐক্যের হাত বাড়িয়ে দিয়ে বিরাট রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছে আওয়ামী লীগ। এমনকি তারেক জিয়ার দেশে ফেরা নিয়েও আওয়ামী লীগের নীরবতাও একটি হিসেবি পদক্ষেপ। তারা চাইলে ইস্যু বানাতে পারত, এটিকে বাধা তৈরির চেষ্টা করতে পারত, বা প্রতিপক্ষকে দ্বিমুখী সংঘাতে টেনে নিয়ে যেতে পারত, করেনি। এতে তারা দেখিয়েছে তাদের ফোকাস ছোট স্ক্যান্ডাল বা তাৎক্ষণিক উত্তেজনায় নয়, তাদের ফোকাস ইউনূসের মতো অরাজনৈতিক এবং বড় মাপের আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের বিরুদ্ধে। এই নীরবতা একসঙ্গে আত্মবিশ্বাসের বার্তা এবং রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন। ইউনূসের পাতা ফাঁদে পা না দেওয়ার রাজনৈতিক প্রজ্ঞাও ছিল আওয়ামী লীগের এটি। নির্বাচন হবে না, তারপরও যদি হয় তাহলে তার বাকি আছে মাত্র 4 সপ্তাহ। এখন ইউনূসের মুখে সব সমঝোতা, ট্রুথ কমিশন, ক্ষমা ইত্যাদি শব্দ আসলেই এটা প্রমাণ করে যে আমরা তো বলেছিলাম, আওয়ামী লীগে তো ক্ষমা চায়নি, আসেনি। আওয়ামী লীগের ঘাড়ে এই দায় চাপানো ইউনূসের জন্য খুবই প্রয়োজন, নির্বাচনের জন্য, নির্বাচন পরবর্তী সেফ এক্সিটের জন্য, দেশে বিদেশে, যাতে তিনি বলতে পারেন যে আমরা তো বলেছিলাম ক্ষমা চেয়ে ফিরে আসতে।
কই আসেনি তো। তাই এখন এই শেষ সময়ে এসে দায় বন্টন করছেন মহাজন। এই দায় বন্টন ইউনূস শিবিরের জন্য খুব দরকার, কারণ নির্বাচন পরবর্তী সময়ে তাদের সবচেয়ে বড় যুদ্ধ হবে বৈধতা নিয়ে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। নির্বাচনটা যদি করে ফেলতে পারে আর তাতে টার্ন আউট ভালো হয়, যদি ইউনূস সরকার ম্যান্ডেট দাবি করবে, কিন্তু সেই ম্যান্ডেট ভঙ্গুর থাকবে আইন শৃঙ্খলা, অর্থনীতি, সহনশীলতার চাপে। টার্ন আউট কম হলে বৈধতার সংকট আরো ঘনীভূত হবে, আন্তর্জাতিক অংশীদাররা নতুন রোডম্যাপ চাইবে, আর আওয়ামী লীগের বয়ান আরো শক্ত হবে। দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা অনিশ্চিত। আওয়ামী লীগ নিজের রাজনৈতিক পথ নিজেই নির্ধারণ করেছে বা করছে, বিদেশি চাপেও নড়ছে না, নড়বে না। ইউনূস সরকারের প্রকাশ্য সমঝোতা আহ্বান তাই সদিচ্ছার ঘোষণা নয়, এটা ব্যর্থ ব্যাকডোরের পর জনসমক্ষে বয়ান পাল্টানোর চেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12ই ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন, এবং সে কারণেই সার্জিও গোর যেমন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন, এবং নয়াদিল্লিতে যিনি মার্কিন রাষ্ট্রদূত, সেই সার্জিও গোর শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সারা দেশে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনার পর ফোন করে জানতে চেয়েছিলেন যে নির্বাচনটা তিনি করতে পারবেন কিনা 12ই ফেব্রুয়ারি, তাই নয়, খলিলুর রহমানকে যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে, পল কাপুর, সার্জিও গোর, এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন, সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি। কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন, তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত। এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা, যে উদ্বেগ, সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা। ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ইউনূস সরকার যে ধরনের উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন, বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে, যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও। এসব কারণে এখন নির্বাচনের যখন আর 1 মাসও সময় বাকি নাই, ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান, এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পেতে। ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই 2 ব্যক্তিকে
কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেটাও মার্কিন দূতাবাসের, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যেও উল্লেখ করতে বাধ্য হয়েছে, এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা, এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে, যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 তারিখ নির্বাচনটা করতে পারবেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভোট 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয় পরেও নয়, এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। তার মানে মার্কিন প্রশাসনের এমন কি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন কে কি বলল তা বিবেচ্য নয়, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগে বা পরে নয়। তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম, যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন, যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ 2 দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয়, বিশ্বাস করুন আমি সার্জিও বোরকেও সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে, তার প্রমাণ যে 2 জন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন, এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন 2 জন ব্যক্তিকে, সিনিয়র 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই। তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়েই, কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোভালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না, একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে, সেই উদ্বেগ তখন জানিয়েছিল। সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের 5 দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল। এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে, আর নির্বাচন যদি কোনো কারণে দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনূস সরকারকে, তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনূস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে। এবং এ কাজ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না তার প্রমাণ যে এ সময়ে এই 2 জন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল। এবং কোন 2 জন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন, যে 2 জন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্র্যাজুয়েট, এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন, আইনি পরামর্শ দিয়েছেন, এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন তিনি
তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর, মানে নাগরিক অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায়। এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন, তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন। তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি, তিনি মর্স এইচ ট্যান, তিনি ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস, মানে আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস, তার একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক, মানে তিনিও আইনের মানুষ, এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন। শুধু তাই নয়, তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন। তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনূস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, মানে সত্য এবং পুনর্মিলন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, মানে পারস্পরিক এক রকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো, তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন, ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনূসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন। কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনূসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সাড়া মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাব নিয়ে, এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে, দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনূসের সঙ্গেই কথা বলবে। ডক্টর ইউনূস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস, সরকারি বার্তা সংস্থা, মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না, কাজে এখনো সে সময় আসেনি। এ ধরনের মানে বাক্য, বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই। কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি, এমনকি শেখ হাসিনার আমলেও, এবং আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি, কাজেই আমরা এই ব্যাপারটা দেখব। কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি, এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না। মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন বিরাট লটবহর নিয়ে, তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস, রাজা চার্লস ডক্টর মোহাম্মদ ইউনূসের এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে। পরে বিবিসি লিখলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি। আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার নেতা, এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান ভুক্ত করে নেবেন। মাহাথির মোহাম্মদকে সাংবাদিকে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন। এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন, সিনিয়র যে দুই দূত, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে
ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং তিনি সেগুলোর হয়তোবা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে। এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে, কিন্তু সেগুলো জানা যায় না বটে। তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসেনকে, যিনি 15 তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল। সেই ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে। সেই খবরটা আগে থেকেই ছিল, কারণ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে, কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে, এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফই, মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে, সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয়, গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে।